তো আমার স্বাধীনতা তো ভারত হরণ করে নিয়ে গেছে, একতরফা ভাবে ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, আমার পোর্ট নিয়ে গেছে, আমাকে পানিতে ডুবিয়ে মারছে, আবার শুকনার সময় আমাকে মরুভূমি করে দিচ্ছে। তো আমি তো স্বাধীন থাকতে পারি নাই। বাংলাদেশের স্বাধীনতা এবং ভারতের সাহায্য, এই প্রশ্নটাকে আমি একটা মেটাফোর দিয়ে ব্যাখ্যা করেছি। আমি বলেছি যে আমরা কুকুরকে তাড়াতে নেকড়েকে ডেকে এনেছিলাম। আপনি বলেছেন যে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, মানে পাকিস্তান কি স্বাধীন রাষ্ট্র ছিল না? অবশ্যই ছিল, কিন্তু আমি আবার বলি পাকিস্তান স্বাধীন ছিল, কিন্তু আপনি তো বয়সে অনেক ছোট, আমার বয়সে তখন খুব বেশি না, 17 বছর তখন বয়স। কিন্তু আমার মনে আছে যে জুলাই আগস্ট মাসের দিকে বাংলাদেশের জনগণের অধিকাংশের মধ্যে পাকিস্তান আর এই স্বাধীন রাষ্ট্রের যে চিত্র, সেটা জনগণের মধ্যে ছিল না, একটা পরাধীন ভাব চলে এসেছিল। তারপরে পাকিস্তানকে আর রক্ষা করার কোনো সুযোগ ছিল না, কিন্তু একটা মিস্টেক করেছিল। এটা একটা নতুন একটা, আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, প্রশ্ন না, আলোচনার বিষয়বস্তু দিচ্ছি পিনাকি, যেহেতু আপনি পুরনো আলোচনায় চলে গেছেন। আমি আজ পর্যন্ত এই কথাটা বলি নাই, আজকে বলি আপনার অনুষ্ঠানে। সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম তো করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। 71 মার্চের ক্র্যাকডাউনের পরে স্বাধীনতা, ওটাই একমাত্র পথ ছিল, আমাদের কোনো প্ল্যান বি এর কোনো জায়গা ছিল না। কিন্তু আমাদের যারা তখন নেতৃত্ব দিয়েছেন সেই সময়, যারাই হোক, আমি কারো ব্যক্তিগতভাবে নাম নিচ্ছি না, আমি সবাইকেই বলছি, যারা মুক্তিযুদ্ধ করেছেন বা স্বাধীনতার লড়াই করেছেন, তারা একটা চিন্তা তখন করেন নাই। হয়তোবা জামাতের মাথায় এটা ছিল, কিন্তু জামাত এটাকে আর্টিকুলেট করতে পারে নাই। সেটা হলো যে ঠিক আছে, পাকিস্তান থেকে তো আমি স্বাধীনতা পেলাম, ধরেন পেয়ে গেলাম, পাকিস্তান তো আমার থেকে 2000 কিলোমিটার দূরের একটা দেশ, এবং তার সাথে আমার জিওগ্রাফিক্যাল কোনো অ্যাটাচমেন্ট নাই, সে ইচ্ছা করলে আমাকে আর আক্রমণ করতে পারবে না। এবং দুই দেশের মাঝখানে, মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মাঝখানে শক্তিশালী ভারত, তো আর একটা দেশ। কাজে একবার আমি যখন স্বাধীন হয়ে যাব, পাকিস্তান নিয়ে আমার আর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আওয়ামী লীগ যেটা পাকিস্তান পাকিস্তান করে গেছে 53 বছর, সেটা কমপ্লিটলি পলিটিক্যাল বয়ান, এটার কোনো অস্তিত্বই নাই, এটা কোনো বাস্তবতাই নাই, এটা পলিটিক্যাল বয়ান। কিন্তু আমাদের যারা নেতা ছিলেন সেই সময়, বা আমাদের পূর্বপুরুষ, বা আমরা তখন ছোট, আমাদের যে বড় যারা জ্ঞানী ছিলেন, তারা একবারও চিন্তা করেন নাই যে আমরা তো আরো ভয়ঙ্কর, ভয়াবহ, হেজেমনিক এন্ড মাচ মোর পাওয়ারফুল নেইবারের একেবারে পেটের মধ্যে আসলাম। তো আমরা স্বাধীনতা রক্ষা করব কি করে? এই চিন্তাটা 71-এ কেউ করেছেন? আমার মাথায় এটা কদিন ধরে আসছে, এই জন্য আপনার সাথে আজকে বলে ফেললাম। আমি এই চিন্তা কি কেউ একজনও কি করেছিলেন তখন? জামাত বলেছিল আমরা, মানে তারা অনেকটা ধর্মীয় দিকে চলে গেছিল। আমি এখানে কিন্তু ধর্ম টানছি না, আপনি খেয়াল করেন পিনাকি, আমি ধর্ম টানছি না, আমি একেবারে মানে রাজনীতির কথা বলছি। যে আমি যে স্বাধীন সত্তা হিসেবে ভারতের মতো দেশ, এই বিশাল দেশ, এর সাথে টিকে থাকবো, আমার পলিসিটা কি হবে? ভারত কি আমাকে স্বাধীন থাকতে দেবে? দেয় নাই তো। ইতিহাস বর্ণনা করে, ইতিহাস প্রমাণ করেছে এই বিপ্লবের আগ পর্যন্ত আমাকে তো স্বাধীন থাকতে দেয় নাই তো ভারত। ভারত তো আমার সবকিছু কন্ট্রোল করেছে 16 বছর, আমার রাজনীতি কন্ট্রোল করেছে, আমার ভিতরে এসে গুম করেছে ভারত, ধরে নিয়ে গেছে, লোক হত্যা করেছে, আমার ভোটাধিকার হরণ করে নিয়ে গেছে। বাংলাদেশের আজকে 35 বছর পর্যন্ত যে যুবকের বয়স, সে ভোট দিতে পারে নাই, এবং ভোট না দেওয়ার জন্য সম্পূর্ণভাবে ভারত দায়ী। ভারত হাসিনাকে বসিয়ে রেখেছে, ভারত বলেছে নির্বাচনে কোনো প্রয়োজন নাই, ভারত আমেরিকাতে ইউরোপে গিয়ে লবি করেছে যাতে করে হাসিনা ইলেকশন ছাড়া চাপে না থাকে। তাহলে ভারত সম্পূর্ণভাবে দায়ী আমার অধিকার হরণের জন্য। তো আমার স্বাধীনতা তো ভারত হরণ করে নিয়ে গেছে, একতরফা ভাবে ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, আমার পোর্ট নিয়ে গেছে, আমাকে পানিতে ডুবিয়ে মারছে, আবার শুকনার সময় আমাকে মরুভূমি করে দিচ্ছে। তো আমি তো স্বাধীন থাকতে পারি নাই। তো স্বাধীন যে থাকতে পারলাম না, এটা কি আপনি বললেন না যে বিএনপি কি ইসলামিক আর্টটা বুঝতে পেরেছিল? আমার প্রশ্ন করতে ইচ্ছে করে যে 71-এ যারা স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন, তারা কি বুঝতে পেরেছিলেন, বা তারা কি চিন্তা করেছিলেন যে ভারতের সাথে লড়াই করে আমি স্বাধীনতা কিভাবে রক্ষা করব? এই চিন্তাটা কি কারো মাথায় এসেছিল? আমার মনে হয় আসে নাই।
আমি আমি হয়তো জানেন যে আমার একটা বই বেরোচ্ছে, এটা উপন্যাস। আমি আসলে উপন্যাসের আদলে বাংলাদেশের ন্যারেটিভটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, মানে উপন্যাস হলে পড়তে আগ্রহ থাকে সেই জন্য। তো এটা আসলে পলিটিক্যাল উপন্যাস বলতে পারেন। তো আমি এই মুক্তিযুদ্ধের প্রশ্নটা এনেছি এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ভারতের সাহায্য, এই প্রশ্নটাকে আমি একটা মেটাফোর দিয়ে ব্যাখ্যা করেছি। আমি বলেছি যে আমরা কুকুরকে তাড়াতে নেকড়েকে ডেকে এনেছিলাম। চমৎকার। তার মানে আমি যেটা বলেছি আপনি আপনি সেটাই বলছেন। এক্স্যাক্টলি, আমার কথাটাই কিন্তু আপনি বলছেন। এক্স্যাক্টলি। এটা নিয়ে বাংলাদেশে এই কখনো কিন্তু ডিসকোর্স আমরা শুনি নাই, আলোচনা। এই আলোচনা করতে আমরা মানে সবাই হয়তো ভয় পেয়েছে, অথবা কেউ চিন্তা করে নাই বিষয়টা। আবার কেউ হয়তো বলবে আমি স্বাধীনতা বিরোধী, জামাত বানায় দিবে। হ্যাঁ, এটা প্রশ্নটা কিন্তু স্বাধীনতা বিরোধিতার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমার স্বাধীনতা রক্ষার প্রশ্ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। কিন্তু সেই প্রশ্ন কই, আমি তো কোথাও শুনি নাই। আমাদের এত বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, আলোচনা করেন নাই। কাজে আপনি একটা কথা বললেন না যে আমাদের ভবিষ্যতের কি প্ল্যান থাকবে। তো ভবিষ্যতের প্ল্যানের মধ্যে আমার এটাও থাকতে হবে যে ভারতের আধিপত্যবাদের সাথে আমি কিভাবে লড়াই করব। তার মানে তার সাথে আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমার তো একটা পলিসি থাকতে হবে, একটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকতে হবে, যাতে করে আমার সার্বভৌমত্ব, ভারত গত 16 বছর যেভাবে আমার সার্বভৌমত্ব ছিনিয়ে নিয়েছিল, এটা যেন আর না পারে। এটাই কিন্তু আমার প্রশ্ন, আমার শেষ প্রশ্নটা এটাই যে আসলে কিভাবে, কিভাবে আমরা এটা সম্ভব করে তুলবো। ভারতের সাথে আমাদের আগামী সম্পর্কটা কিভাবে স্থির হবে, আমরা কোন পররাষ্ট্র নীতিতে আমরা চলবো, ভারতের সাথে সম্পর্কটা আমাকে কিভাবে নির্ধারণ করব, পুনর্নির্ধারণ করব, এবং ভারতের এই যে হেজিমনিক আগ্রাসন এবং যেটাই বলেন যে বাংলাদেশের উপরে যে দমনমূলক একটা চরিত্র যে এতদিন ধরে রেখেছে, সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব। ভারত একটা বিশাল দেশ, মনে করে সবাই যে ভারত আমাদেরকে ঘিরে আছে। আমি অবশ্য একটা ন্যারেটিভ দিয়েছি যে ভারত আসলে আমাদেরকে ঘিরে নাই, ভারতকেই নানা শত্রু রাষ্ট্র ঘিরে আছে, যার মধ্যে বাংলাদেশও আছে আর কি। যাই হোক, আমি এটা জানতে চাই যে ভারতের সাথে আগামী সম্পর্কটা আমরা কিভাবে রচনা করব। এটা আসলে খুব বড় প্রশ্ন। এটা বোধহয় এই মানে একেবারে আমরা তো অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি, এই কম সময় এটার সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া বোধহয় খুব ডিফিকাল্ট। তবু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমেই তো আমাদের এই সরকারের একটা সমালোচনা করে ফেলি আপনার এখানে ভারত প্রসঙ্গে। যেমন ভারতের সাথে গত 16 বছরে এই বিগত ফ্যাসিস্ট এবং ভারতীয় পাপেট গভর্নমেন্ট যে রাষ্ট্রবিরোধী চুক্তিগুলি করে গেছে, সেই চুক্তিগুলি নিয়ে কিন্তু আমরা কোনো বক্তব্য এখন পর্যন্ত শুনতে পাই নাই। অন্তত এটা রিভিউ করার জন্য এতদিন একটা কমিটি হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। তো এবং ডক্টর ইউনূস সাহেব সেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তো তিনি নরেন্দ্র মোদীর সাথে কেন টেলিফোনে কথা বললেন? অন্য কোনো প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেন নাই, কাউকে ফোন করেন নাই। তাহলে কি উনি এক ধরনের ভারতকে এখনই একটা আপার হ্যান্ড দিয়ে দিচ্ছেন? তো এগুলো আমার প্রশ্ন, আমার মনে এই প্রশ্নগুলো এসছে। তো ভারতের সাথে যদি আমার মানে চোখে চোখ রেখে সম্পর্ক রাখতে হয়, তাহলে আপার হ্যান্ড দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ কোনো ক্ষুদ্র রাষ্ট্র না। হ্যাঁ, আপনি বলতে পারেন 54,000 বর্গ মাইলের দেশ তো ক্ষুদ্রই, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। এটা যেন আমরা ভুলে না যাই যে 18 কোটি জনসংখ্যা। আর আমরা কিন্তু ভারত থেকে ইকোনমিক্যালি কোনো বেনিফিট পাই না। ইকোনমিক বেনিফিট কিন্তু সব ভারত বাংলাদেশ থেকে পায়। বাংলাদেশ সম্ভবত থার্ড লার্জেস্ট রেমিটেন্স প্রোভাইডার ফর ইন্ডিয়া। এটা একটা, যে পরিমাণ বাণিজ্য বাংলাদেশে করে ভারত, সেটাও মানে বিপুল অঙ্কের বাণিজ্য করে। কাজে সেই দিক দিয়ে বরং আমি সাইজে ছোট হতে পারি, যে কিন্তু আমার মার্কেট বড়, আমার জনসংখ্যা বেশি। কাজে ভারত আমাকে ইকুয়াল রেসপেক্ট দেবে, আমাকে সভরেন কান্ট্রি হিসেবে। কিন্তু রেসপেক্ট আপনাকে নিতে হবে। আপনি যদি আগের সরকারের মতো বলেন যে ভারত আর আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, তাহলে আপনি রেসপেক্ট করতে হবে, কিন্তু আপনার রেসপেক্ট আদায় করতে হবে। সেখানে আমি মনে করি যে এই এবং নরেন্দ্র মোদীর সাথে তিনি টেলিফোনে কথা বলেছেন। শুধুমাত্র নরেন্দ্র মোদীর সাথে কেন কথা বললেন? যদি কথাই বলতে হতো, তাহলে তিনি তার সঙ্গে সঙ্গে চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলতেন বা প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতেন। সেভাবেই তার করা উচিত ছিল। কারণ আপনি কি করতে পারেন জিও পলিটিক্স, আবার সেই জিও পলিটিক্সে চলে আসি আমি। আপনি একটা করতে পারেন যে বৃহৎ শক্তির কাছে আপনি সারেন্ডার করে
করতে পারেন, যেটা আগের সরকার 16 বছর ধরে বাংলাদেশকে সারেন্ডার করে দিয়েছিল, যেটাকে বলে ব্যান্ড ওয়াগনে উঠে যাওয়া, মানে ভারতীয় ব্যান্ড ওয়াগনে আপনি উঠে যেতে পারেন। এটা একটা পথ। আর দ্বিতীয় পথ হচ্ছে আপনাকে ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে। তো ব্যালেন্স আপনি কাকে দিয়ে করবেন? ব্যালেন্স আপনি করতে হলে তো ভারতের মতো আপনার ইকুয়াল একটা পাওয়ারের সাথে আপনাকে ব্যালেন্স করতে হবে। তাহলে আপনার বাড়ির কাছে যে পাওয়ার আছে, ভারতের বাড়ির কাছে পাওয়ার চীন, তাহলে চীনের সাথে আপনার সেই ব্যালেন্সিং করতে হবে। অথবা প্রফেসর ইউনুস ইজ ভেরি পপুলার ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এন্ড স্পেশালি ইন আমেরিকা, মানে আমেরিকা দিয়ে কে উনি ব্যালেন্সিং করতে পারতেন। তো তাহলে যখন প্রফেসর ইউনুস সাহেব তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, পরের দিনই তার উচিত ছিল অন্তত পক্ষে ব্লিংকেনের সাথে কথা বলা, আমেরিকার কি বলে স্টেট সেক্রেটারি অফ স্টেটের সাথে, কিংবা প্রাইম মিনিস্টার অফ চায়না, অর ইভেন যদি সম্ভবত প্রেসিডেন্ট অফ চায়না, এর সাথে তিনি কথা বলতে পারতেন। তাহলে বোঝা যেত যে বাংলাদেশ একটা ব্যালেন্সিং স্ট্র্যাটেজির দিকে যাচ্ছে। তাহলে আপনার প্রশ্নের সোজা রিপ্লাইটা হলো যে আমার নিজের শক্তি সঞ্চয় করতে হবে, ভারতের সাথে লড়াই বলতে আমি যুদ্ধের কথা বলছি না, পলিটিক্যাল লড়াইয়ের কথা বলছি। আমি বারে পরিষ্কার করে বলি, রাজনৈতিক লড়াই করতে হলে আমার নিজের ইনহারেন্ট পাওয়ার লাগবে, তার সাথে আমার ব্যালেন্সিং স্ট্র্যাটেজি লাগবে। এই দুটোর যদি সংমিশ্রণ আমি করতে পারি, তাহলে আমি মনে করি ভারতের সাথে আমাদের মানে আমরা ইকুয়াল ফুটিং এ আমরা আলোচনা করতে হবে। কারণ ভারত আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে ভারত চারিদিকে, আপনি কি শত্রু বলেছেন? শত্রু রাষ্ট্র। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি। আপনি দেখেন যে ভারত একমাত্র হেজেমনিক কন্ট্রোল দুটো দেশের উপরে করতে পেরেছিল এই পুরো এইখানে। কার উপরে? ভুটানের উপরে এবং বাংলাদেশের উপরে। ভুটানের উপরে করেছে কিভাবে? 1949 সালের একটা চুক্তি আছে ভুটানের সাথে, দ্যাট ইজ এ হেজেমনিক ট্রিটি, এবং সেই চুক্তি অনুযায়ী ভুটান কোনো ফরেন পলিসি ডিসিশন নিতে পারবে না দিল্লি অনুমোদন ছাড়া। যে কারণে আপনি জানেন নিশ্চয়ই যে ভুটানের আজ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের যে 5টা পার্মানেন্ট মেম্বার, তার কারোর সঙ্গে বাইলেটারাল রিলেশনশিপ নাই, অফিসিয়াল। তার কোন এই 5 দেশের কোন দেশের দূতাবাস নাই ভুটানে। সিমিলারলি ভুটানের দূতাবাস এই 5 দেশে নাই। কেন? এটা ইন্ডিয়া হতে দেয় নাই ভুটানের কোন এদের সঙ্গে সম্পর্ক। কাজে ভুটানের উপরে কন্ট্রোল আছে। আর বাংলাদেশের উপরে কন্ট্রোল প্রতিষ্ঠা করেছিল ইন্ডিয়া গত 16 বছরে। বাংলাদেশের সাথে কোনো চুক্তি নাই, এই ধরনের কোনো হেজেমনিক ট্রিটি নাই, বাট আনঅফিশিয়ালি আমরা আমাদের দেশটাকে শেখ হাসিনা ইন্ডিয়ার একটা ভাসালে পরিণত করেছিল, ইন্ডিয়ান একটা কলোনিতে পরিণত করেছিল শেখ হাসিনা। তাহলে সেখান থেকে বের হতে হলে আপনার ব্যালেন্সিং স্ট্র্যাটেজি নিতে হবে, আপনার নিজের সক্ষমতা বাড়াতে হবে, আর একটা কাজ করতে হবে। এটা বললে ভারত হয়তো নড়েচড়ে বসবে। আমাদের ইয়াং জেনারেশনের জন্য কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এটা আমার তরফ থেকে প্রস্তাব হচ্ছে যে ইন্টারমিডিয়েট পাস করার পরে ইউনিভার্সিটি যাওয়ার মাঝখানে আমরা প্রায় 6 মাস সময় পাই, বা আমাদের সময় পেতাম, এখন তো বলতে পারবো না এখন কি অবস্থা বলতে। আমাদের সময় আমরা 6 মাস সময় পেতাম ইউনিভার্সিটিতে যাওয়ার আগে। এই 6 মাস কম্পালসারি মিলিটারি ট্রেনিং হতে হবে প্রত্যেকের, এবং তারপরে ইউনিভার্সিটিতে চলে যাবে। এটা হওয়া থাকলে কি হবে, আমাদের দরকারের সময় যখন আমরা শত্রু দেশ দ্বারা আক্রান্ত হব, এরা প্রত্যেকে এক একজন আবু সাইদ হয়ে যাবে। আপনি চিন্তা করুন তো, আমার সিভিলিয়ানদের মধ্যে সবাই যদি আবু সাইদ হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি না আমাদের পরাজিত করবে? এরকম তো শক্তি আছে না। আমার তো ভাই আবু সাইদের দেশ এটা, আমি তো এটাকে আবু সাইদের দেশ বলি। তা আমি সবাইকে আবু সাইদ করতে চাই। তো সবাই আবু সাইদ হয়ে গেলে ইন্ডিয়া কি করবে আমাকে? ইন্ডিয়ার চারদিকে, এইদিকে পাকিস্তানের আছে অ্যাটমিক ওয়েপন্স আছে, কাজে পাকিস্তানের ভয় আছে। ওইদিকে চায়না তার বর্ডার, এইদিকে নেপালের সাথে তার বৈরী সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে বৈরী সম্পর্ক, এমনকি মায়ানমারের মায়ানমারের গণতন্ত্রকামীরা যদি চলে আসে, তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে না, হওয়ার কারণ নাই। তাহলে ইন্ডিয়া আমাকে কি করবে? তো এই জন্য আমার এই হচ্ছে আমার পরামর্শ। এখন সেই পরামর্শ কে নেবে আমি জানি না, আদৌ কেউ নেবে কিনা তাও জানি না। থ্যাংক ইউ মাহমুদ ভাই, আমরা অনেক কিছু জানলাম। আমরা আসলে 1 ঘন্টা ধরে আলাপ করলাম, এবং এই আলোচনাটা শুরু হলো, এবং আপনার কাছ থেকে আমার দর্শকরা আমার মনে হয় আরো অনেক কিছুই জানতে চাইবে, এবং যত ইভলভ করবে আমাদের পলিটিক্যাল সিনারিও সিচুয়েশন, সেখানে আপনার অ্যানালাইসিস,
আপনার সাজেশন এবং আপনার দিক নির্দেশনা আমি আশা করি যে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার, প্রফেসর ইউনূসের সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং এই সাজেশনগুলো তারা অনুসরণ করার চেষ্টা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদ ভাই। দর্শকদের আপনি যদি 1 মিনিটের জন্য কিছু বলতে চান ফাইনালি। পিনাকি, ধন্যবাদ এই আলোচনাটা করবার জন্য। দর্শকদের শুধু এটুকু বলতে চাই, বিশেষত বাংলাদেশিদের, যে স্বাধীনতা রক্ষা করা কঠিন, বিপ্লব করেছি আমরা, কিন্তু বিপ্লব রক্ষা করতে হবে এবং সেই দায়িত্ব আমাদের সকলের। আর ভারতীয় জনগণ যারা দেখেন তাদের প্রতি আমি বলতে চাই, আমরা আপনাদের শত্রু হতে চাই না। আপনারা শুধু আমাদেরকে নিয়ন্ত্রণ করবার যে একটা নেশা আপনাদের মধ্যে পেয়ে বসেছে, আপনাদেরকে এই নিয়ন্ত্রণ করবার নেশার থেকে আপনারা মুক্ত হয়ে যান। আমরা বন্ধু হিসেবে দুই দেশ পাশাপাশি আমরা থাকব। থ্যাংক ইউ মাহমুদ ভাই, আমরা শেষ করে ফেলছি। তো মাহমুদ ভাই অনেক ধন্যবাদ। এর পরের সেশনটা আমরা করব হয়তো সপ্তাহ 2-এর মধ্যে, আরেকটু ইভলভ করুক। প্রফেসর ইউনূস কিন্তু দেখেন আমার ইয়েটা, তো এটা বলে ভালো করেছেন। ইন্ডিয়ার সাথে কি করতে হতো, শিয়ের সাথে আলোচনা, এটা আমি একটু আগে যদি বলে দিতাম তাহলে হয়তো আরো কিছু আপনার সাজেশন এখানে